আমাদের হাড় আর চামড়া একসাথে মাটিতে পুঁতে দাও, তবেই এই অভিশাপ শেষ হবে। জঙ্গলের গভীর অন্ধকারের ভেতর ফিসফিস করে ভেসে আসছে এই কথাগুলো। কিন্তু কার কথা আর কিসের অভিশাপ? বন্ধুরা, আজকের গল্পটি এমন একটি গ্রামের, যেখানে গত ২০ বছর ধরে কোনো সুস্থ শিশু জন্মায়নি। যে শিশুরাই জন্মায় তাদের শরীরে কোনো চামড়া থাকে না। আর এই অভিশাপের মূলে রয়েছে এমন এক কালো জাদুর ইতিহাস, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজকের মুভি ইম্প্যাটিগোর। তো চলুন বাতি নিভিয়ে শুরু করা যাক আজকের ভয়ের যাত্রা। গল্পের শুরু হয় মায়া নামের এক তরুণীকে দিয়ে। মায়া শহরে একটি টোল প্লাজায় কাজ করে। তার ডিউটি রাতের শিফটে। নির্জন হাইওয়েতে একা বসে থাকাটা বেশ ভয়ের, তাই সে তার বন্ধু দিনির সাথে ফোনে কথা বলে সময় কাটায়। দিনিও অন্য একটি টোল বুথে কাজ করে। মায়া আর দিনি দুজনেই শহরে একা, তাদের পরিবার বলতে কেউ নেই। মায়া দিনিকে বলে সে ভাবছে টোল প্লাজার এই বোরিং চাকরি ছেড়ে গ্রামে গিয়ে কাপড়ের ব্যবসা শুরু করবে। রাত তখন ৩টে, ভয়ের গল্পের জন্য একদম উপযুক্ত সময়। হঠাৎ একটি কালো গাড়ি এসে মায়ার বুথের সামনে থামে। মায়া লক্ষ্য করে এই গাড়িটি গত কয়েক দিন ধরে তাকে নজরে রাখছে। ড্রাইভিং সিটে বসা লোকটির চাউনি খুব অদ্ভুত। লোকটি টোলের টাকা দেওয়ার সময় মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মায়া বিরক্ত হয়ে বলে, মায়া, কেন? লোকটি এবার অদ্ভুত গলায় বলে, তুমি কি হারজোসারি গ্রাম থেকে এসেছ? তোমার বাবার নাম কি ডোনোবাংস? মায়া অবাক হয়ে যায়। সেই গ্রামের নাম বা তার বাবার নাম কিছুই জানে না, কারণ ৫ বছর বয়সে সে অনাথ হয়ে গিয়েছিল এবং তার খালা তাকে বড় করেছে। মায়া কিছু বলার আগেই লোকটি গাড়ি থেকে নেমে পড়ে এবং হাতে একটি ধারালো অস্ত্র নিয়ে মায়ার দিকে তেড়ে আসে। মায়া ভয়ে চিৎকার করে বুথের দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু লোকটি কাঁচ ভেঙে ভেতরে হাত ঢুকিয়ে দেয়। সে মায়াকে মারতে চায় না, বরং সে মায়ার পায়ে একটি নির্দিষ্ট জায়গায় কোপ দিতে চায়। লোকটি চিৎকার করে বলে, তোমার পরিবারের পাপের বোঝা আমরা আর টানতে পারছি না, এই অভিশাপ শেষ করতে হবে। মায়া কোনো মতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় পুলিশ চলে আসে এবং লোকটিকে গুলি করে মেরে ফেলে। মৃত্যুর আগে লোকটি মায়ার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসছিল, যেন সে কিছু একটা জানে যা মায়া জানে না। এই ঘটনার কিছুদিন পর মায়া তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করে। সে জানতে চায় ওই লোকটি কেন তাকে হারজোসারি গ্রামের কথা বলছিল। খুঁজতে খুঁজতে সে তার খালার রেখে যাওয়া একটি বাক্সে তার ছোটবেলার একটি ছবি পায়। ছবিতে দেখা যাচ্ছে মায়া তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে একটি বিশাল আলিশান বাড়ি। ছবির পেছনে লেখা ছিল রাহায়ু এবং গ্রামের নাম হারজোসারি। মায়া বুঝতে পারে তার আসল নাম রাহায়ু এবং তার বাবা গ্রামের একজন ধনী ব্যক্তি ছিলেন। মায়া ভাবে তার বাবা যেহেতু নেই, তাই ওই বিশাল বাড়িটি এখন নিশ্চয়ই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সে যদি গ্রামে গিয়ে ওই বাড়িটি বিক্রি করতে পারে তবে অনেক টাকা পাবে এবং সেই টাকা দিয়ে সে আর দিনি মিলে ব্যবসা শুরু করতে পারবে। দিনি প্রথমে ভয় পেলেও টাকার কথা শুনে রাজি হয়ে যায়। পরের দিন মায়া আর দিনি বাসে করে সেই হারজোসারি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে যাওয়ার সময় মায়া জানালার বাইরে এক অদ্ভুত দৃশ্য দেখে। গভীর জঙ্গলের মধ্যে ৩টি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পোশাক পুরনো আমলের, আর তারা এক দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া দিনিকে দেখে দেখানোর চেষ্টা করে, কিন্তু দিনি কিছুই দেখতে পায় না। মায়া ভাবে হয়তো মনের ভুল, কিন্তু সে জানত না এই ৩টি মেয়েই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে যাচ্ছে। বাস থেকে নামার পর তাদের গ্রামে ঢোকার জন্য একটি ঘোড়ার গাড়ি ভাড়া করতে হয়। গাড়োয়ান তাদের সতর্ক করে বলে, এই গ্রামে বাইরের লোক আসে না, আর সন্ধে নামার পর তো একদমই না। গ্রামের রাস্তাঘাট খুব নির্জন, চারদিকে গহীন জঙ্গল। গ্রামে ঢোকার মুখেই তারা দেখে গ্রামের লোকেরা একটি শেষকৃত্য সম্পন্ন করছে। অদ্ভুত বিষয় হল, কবরের আকার দেখে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চার কবর, এবং গ্রামের লোকেরা খুব ভয়ে ভয়ে তড়িঘড়ি করে মাটি দিচ্ছে। মায়া আর দিনি গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে সেই বাড়িটির খোঁজ পায়। বাড়িটি সত্যিই বিশাল, কিন্তু বহুদিন ধরে কেউ না থাকায় এটি এখন ভুতুরে প্রাসাদের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশে আগাছা জন্মেছে, দরজা জানালা নড়বড় করছে। কিন্তু মায়া খুশি, কারণ বাড়িটি সত্যিই অনেক বড় এবং এর বাজার মূল্য অনেক হবে। তারা বাড়ির ভেতরে ঢোকে। ভেতরে আসবাবপত্র ধুলোয় ঢাকা। মায়া ঘুরে ঘুরে সব দেখতে থাকে। সে দেওয়ালে তার বাবার অনেক ছবি দেখতে পায়, কিন্তু অদ্ভুতভাবে তার মায়ের কোনো ছবি নেই, এমনকি মায়ের ছোটবেলার কোনো ছবিও নেই। দিনি মজা করে বলে, হয়তো তোমার বাবা তোমাকে পছন্দ করতেন না।
কিন্তু মায়ের মনে খটকা লাগে। সেদিন রাতে তারা ওই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। মাঝরাতে হঠাৎ অদ্ভুত শব্দে মায়ার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে বাড়ির ভেতরে কেউ হাঁটছে। সে দিনীকে জাগায়। তারা দুজনে মিলে শব্দের উৎস খুঁজতে বের হয়। বাড়ির পেছনের দিকের একটি ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল। তারা উকি দিয়ে দেখে পাশের বাড়ির একটি উঠোনে গ্রামের কিছু লোক জড়ো হয়েছে। সেখানে একজন মহিলা সদ্য একটি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু বাচ্চাটি জন্ম নেওয়ার পর কেউ খুশি হয়নি। সবাই আতঙ্কে বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। মায়া ভালো করে দেখার চেষ্টা করে। সে দেখে গ্রামের প্রধান বা মোড়ল, যার নাম কিসাবতাদি, সে এগিয়ে আসে। সাপ্তাদি বাচ্চাটিকে কোলে নেয় এবং কোনো মায়া দয়া ছাড়াই তাকে একটি জলের ড্রামে ডুবিয়ে মেরে ফেলে। মায়া আর দিনী ভয়ে জমে যায়। তারা বুঝতে পারে না এটা কেমন গ্রাম যেখানে সদ্যজাত শিশুকে মেরে ফেলা হয়। ভয়ে সবার। পরদিন সকালে মায়া আর দিনী ঠিক করে তারা গ্রামের মোড়ল সাপ্তাদির সাথে দেখা করবে। সাপ্তাদি গ্রামে পুতুল নাচ বা বায়াং দেখায়। সে গ্রামের মানুষের কাছে খুব সম্মানিত। মায়া সাপ্তাদির কাছে গিয়ে পরিচয় দেয় যে তারা শহরের ছাত্রী, গবেষণার কাজে এসেছে। সাপ্তাদি তাদের খুব খাতির করে, কিন্তু সাপ্তাদির মা, যার নাম মিসনি, সে মায়ার দিকে খুব সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিল। এদিকে মায়া বাজার থেকে যায় কিছু খাবার কিনতে। এদিকে দিনী বাড়িতে একা ছিল। হঠাৎ দুজন গ্রামবাসী এসে দিনীর দরজায় কড়া নাড়ে। তারা দিনীকে বলে, মোড়ল মশাই তোমাকে ডেকেছেন, তোমার বাবার সম্পত্তির বিষয়ে কথা বলবেন। দিনী খুশিতে গদগদ হয়ে তাদের সাথে যায়। সেভাবে হয়তো আজই বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু দিনী একটি ভুল করে বসে। গ্রামবাসী যখন জিজ্ঞেস করে, তোমার নাম কি রাহায়ু? দিনী লোভে পড়ে বলে দেয়, হ্যাঁ, আমিই রাহায়ু। গ্রামবাসীরা দিনীকে জঙ্গলের গভীরে নিয়ে যায়। দিনী বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল আছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। এরপর তাকে একটি গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। দিনী চিৎকার করে বলে, আমি রাহায়ু নই, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউ তার কথা শোনে না। সাপ্তাদি এবং তার মা মিসনি সেখানে আসে। মিসনি একটি ধারালো অস্ত্র দিয়ে দিনীর গলা কেটে ফেলে। তাদের বিশ্বাস, রাহায়ুকে বলি দিলে এবং তার চামড়া দিয়ে পুতুল বানালে গ্রামের অভিশাপ দূর হবে। দিনী মারা যায়, কিন্তু অভিশাপ দূর হয় না, কারণ সে তো আসল রাহায়ু ছিল না। এদিকে মায়া বাজার থেকে ফিরে দিনীকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। সে গ্রামের এদিক ওদিক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সে গ্রামের এক কোণে লুকিয়ে থাকা সেই লোকটির দেখা পায়, যে তাকে টোল প্লাজায় আক্রমণ করেছিল। কিন্তু সে তো মারা গেছে। মায়া ভালো করে তাকিয়ে দেখে এটা সেই লোক নয়, বরং তার যমজ ভাই। এই লোকটির নাম রাত্ন। রাত্ন মায়াকে লুকিয়ে তার রাত্নর কাছে মায়া গ্রামের আসল ইতিহাস জানতে পারে। রাত্ন বলে, এই গ্রাম অভিশপ্ত। 20 বছর আগে তোমার বাবার ডোনোওয়াংস এই গ্রামের মোড়ল ছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত পুতুল নাচেওলা। কিন্তু তার স্ত্রী, অর্থাৎ তোমার মা, একটি অদ্ভুত রোগে আক্রান্ত ছিলেন। যখন তুমি জন্মাবে তখন অভিশাপ ছিল যে তুমি চামড়া ছাড়াই জন্মাবে। তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্য শয়তানের সাথে চুক্তি করেন। তিনি গ্রামের 3টি ছোট মেয়েকে অপহরণ করেন এবং তাদের জ্যান্ত চামড়া ছাড়িয়ে সেই চামড়া দিয়ে বিশেষ পুতুল বানান। সেই কালো জাদুর প্রভাবে তুমি সুস্থ হয়ে ওঠো, কিন্তু ওই 3টি মেয়ে মারা যায়। রাত্ন আরও বলে, গ্রামবাসীরা যখন এই সত্য জানতে পারে তারা তোমার বাবাকে মেরে ফেলে, কিন্তু মরার আগে তোমার বাবা তোমাকে শহরে পাঠিয়ে দিয়েছিলেন। সেই থেকে গ্রামের প্রতিটি শিশু চামড়া ছাড়াই জন্মায়। গ্রামবাসীরা বিশ্বাস করে, যেহেতু তোমার বাবা আমাদের সন্তানদের মেরে তোমাকে বাঁচিয়েছে, তাই এখন তোমার চামড়া দিয়ে পুতুল বানালে আমাদের সন্তানরা সুস্থ হবে। মায়া শুনে শিউরে ওঠে। সে বুঝতে পারে দিনীকে তারা ভুল করে রাহায়ু ভেবে মেরে ফেলেছে। এখন তারা আসল রাহায়ুকে খুঁজছে। মায়া পালাতে চায়, কিন্তু গ্রামের চারপাশে গ্রামবাসীরা পাহারায় আছে। রাতে মায়া আবার সেই 3টি মেয়ের আত্মাকে দেখতে পায়। তারা মায়াকে ইশারা করে তাদের কবর দেখায়। মায়া বুঝতে পারে এই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিতে পারলেই হয়তো অভিশাপ ঘুচবে। মায়া বুঝতে পারে তাকে ওই 3টি মেয়ের হাড় এবং তাদের চামড়া দিয়ে বানানো পুতুলগুলো একসাথে কবর দিতে হবে। সে গোপনে সাপ্তাদির ঘরে ঢোকে, কারণ ওই পুতুলগুলো সাপ্তাদির কাছেই আছে। ঘরে ঢুকে মায়া এক ভয়ানক সত্য জানতে পারে। সে দেখে একটি পুরনো ডায়েরি এবং কিছু নথিপত্র। সেখানে লেখা ছিল আসল সত্য। আসলে মায়ার বাবা ডোনোওয়াংস খারাপ ছিলেন না। এই সব কিছুর মূলে ছিল সাপ্তাদির মা মিসনি। মিসনি ডোনোওয়াংসর প্রেমে পাগল ছিল, কিন্তু ডোনোওয়াংস বিয়ে করেছিলেন সিন্তাকে, মায়ার মা।
এই ঈর্ষা থেকে মিসনি কালো জাদু করে সিন্তার গর্ভের সন্তানকে মায়াকে অভিশাপ দিয়েছিল যাতে সে চামড়া ছাড়া জন্মায়। ডোনোওয়াংস তার সন্তানকে বাঁচাতে বাধ্য হয়ে ওই 3টি মেয়েকে বলি দিয়েছিলেন। আরও ভয়ানক তথ্য হল সাপ্তাদি আসলে ডোনোওয়াংসর অবৈধ সন্তান নয়, বরং মিসনি সাপ্তাদিকে ব্যবহার করে ডোনোওয়াংসকে ব্ল্যাকমেল করত। সাপ্তাদি তার মায়ের হাতের পুতুল। সাপ্তাদি নিজেও জানে না যে তার মা কতটা জঘন্য। মায়া পুতুলগুলো চুরি করে পালায়। সে রাত্নোর সাহায্যে ওই 3টি মেয়ের কঙ্কাল খুঁজে বের করে। তারা যখন পুতুল এবং হাড় একসাথে কবর দেওয়ার চেষ্টা করছে, তখন মিসনি এবং সাপ্তাদি দলবল নিয়ে সেখানে চলে আসে। গ্রামবাসীরা মায়াকে ঘিরে থালে। তারা মায়াকে ধরে উল্টো করে গাছে ঝুলিয়ে দেয়। মিসনি মায়ার চামড়া ছাড়ানোর জন্য এগিয়ে আসে। মায়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে সাপ্তাদিকে সত্যটা বলে দেয়। সে বলে, সাপ্তাদি, তুমি যাকে মা বলো সেই মিসনি এই গ্রামের ধ্বংসের কারণ। আমার বাবাই অভিশাপ শুরু করেননি, তোমার মা ঈর্ষার কারণে আমার মায়ের উপর কালো জাদু করেছিল। ওই 3টে বাচ্চা মেয়ের মৃত্যুর জন্য তোমার মা দায়ী। সাপ্তাদি প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু মায়া প্রমাণ হিসেবে মিসনির কালো জাদুর তাবিজ এবং পুরনো কিছু কথা মনে করিয়ে দেয়, যা শুধু সাপ্তাদি আর তার মা জানত। মিসনির মুখের ভঙ্গি দেখে সাপ্তাদি বুঝতে পারে মায়া সত্য বলছে। সে সারা জীবন ভেবে এসেছে ডোনোওয়াংস খারাপ ছিল, কিন্তু আজ সে জানল তার নিজের জন্মদাত্রী মাই আসল ডাইনি। অনুশোচনায় সাপ্তাদি ভেঙে পড়ে। সে তার মায়ের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। মিসনি রাগে উন্মাদ হয়ে যায়। সে সাপ্তাদিকে অভিশাপ দিতে থাকে। সাপ্তাদি আর সহ্য করতে না পেরে সেই অস্ত্র দিয়েই নিজের গলায় পোঁচ দেয় এবং আত্মহত্যা করে। নিজের ছেলের মৃত্যু দেখে মিসনিও সহ্য করতে পারে না, সেও একই সাথে আত্মহত্যা করে। এই বিশৃঙ্খলার সুযোগে রাত্নো মায়াকে নামিয়ে আনে। তারা দ্রুত ওই 3টে মেয়ের হাড় এবং চামড়ার পুতুলগুলো একসাথে কবর দিয়ে দেয়। কবর দেওয়ার সাথে সাথেই বাতাস ভারী হয়ে ওঠে এবং তারপর হঠাৎ শান্ত হয়ে যায়। মনে হয় যেন বহু বছর পর ওই 3টে আত্মা শান্তি পেল। আত্মাদের শান্তি পাওয়ার সাথে সাথেই গ্রামের অভিশাপ কেটে যায়। গ্রামবাসীরা বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। তারা মায়ার কাছে ক্ষমা চায়। কিন্তু মায়া আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে চায় না। সে তার বন্ধু দিনির মৃতদেহ নিয়ে শহরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। যাওয়ার সময় সে দেখে গ্রামের এক কোণে একটি বাচ্চা জন্ম নিয়েছে এবং বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ, তার শরীরে চামড়া আছে। 20 বছর পর এই প্রথম গ্রামে কান্নার শব্দে আনন্দ ছড়িয়ে পড়ে। মায়া শহরে ফিরে আসে। সে তার পুরনো জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হরর মুভি কি এত সহজে শেষ হয়? করছে। হঠাৎ সে আয়নায় মিসনির ছায়া দেখতে পায়। মিসনি মারা গেছে, কিন্তু তার কালো জাদুর শক্তি পুরোপুরি শেষ হয়নি। মিসনির আত্মা এখন মায়াকে তাড়া করছে। একদিন মায়া বাথরুমে যায়। সে দেখে আয়নায় তার নিজের প্রতিবিম্ব নয়, বরং মিসনির বিভৎস মুখ হাসছে। মিসনি ফিসফিস করে বলে, খেলা এখনও শেষ হয়নি রাহায়ু। মায়া ভয়ে চিৎকার করে ওঠে। আর এখানেই পর্দা নামে এমপেটিগরের। বন্ধুরা, এমপেটিগর বা পরমপুয়ান তানাজাহানাম মুভিটি আমাদের দেখায় যে পাপ বাপকেও ছাড়ে না। একজনের হিংসা এবং জিঘাংসা কিভাবে একটি পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে তার এক মর্মান্তিক উদাহরণ এই গল্প। গ্রামটি অভিশাপ মুক্ত হলেও মায়ার জীবন কি আদেও স্বাভাবিক হবে, নাকি মিসনির আত্মা তাকে আজীবন তাড়া করবে? এই প্রশ্নের উত্তর পরিচালকের কল্পনার ওপরই ছেড়ে দেওয়া হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের কোনো হাড়হিম করা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কোণে হয়তো কেউ আপনার দিকে তাকিয়ে আছে।